ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। কতদিন থাকবে, কতদিন রাখবে ওকে ওরা, কতদিন গো? কালই তো ওকে কোর্টে প্রডিউস করবে, তারপর শালুক, যার অভিযোগের ভিত্তিতে আপনি ওকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ, তার তো কোনো প্রমাণ নেই। আর তাই যদি হয়ে থাকে তাহলে আপনি এতদিন চুপ করেছিলেন কেন? এই সত্যিটাকে প্রতিষ্ঠা করেননি কেন? আঙ্কেল, হ্যাঁ আমি যদি আজও এই কথাটা না বলতাম তাহলে নিজের কাছে একটা বড় অপরাধী হয়ে দাঁড়াতাম। দেখো, অনুমান আমি আগেই করতে পেরেছিলাম। কোথাও না কোথায় আমার ডাউট মিমির উপরে ছিল, কিন্তু শুধু অনুমানের উপরে বেস করে তো আমি কোনো অ্যাকশন নিতে পারি না, আমার মেয়েকে শাস্তি দিতে পারি না। আজ যখন ওই অনুমান আমার কাছে তথ্যের সাথে প্রমাণিত হয়ে গেছে, তখন আমার চুপ করে থাকার কোনো কারণ নেই। আর সেই মেয়েকে আমি শাস্তি দেবই। আর একটা কথা জেনে রাখো, এই কেসটা কিন্তু আমি রিওপেন করাবই। এইটা নিয়ে তদন্ত হবে, এবং আপনি যে ওই অপরাধী মেয়ের সঙ্গে আছেন এবং ওর হয়ে কথা বলছেন, আপনার জায়গাটাও খুব একটা সুরক্ষিত থাকবে না। ওর চোখের দৃষ্টি কে ফিরিয়েছে জানেন? আমার ছোট মেয়ে, ওর প্রথম স্ত্রী শালুক। দেখুন, যাই হয়ে যাক না কেন, এই অভিযোগটা তো আর মিথ্যে হয়ে যায় না। একজনের অভিযোগের ভিত্তিতে আমরা এই তদন্ত শুরু করেছি, এখানে আমার কিছু করার নেই। তার মানে আপনি ওকে ছাড়বেন না, কেসটা কোর্ট অব্দি গড়াবে, তাই তো? সেটাই তো দস্তুর, সেটাই তো হওয়ার কথা। আঙ্কেল, আপনি আর আমার জন্য আপিল করবেন না। অভিযোগটা যখন প্রমাণিত হয়েছে তখন আমার যা শাস্তি পাওয়ার সেটা হবে, হোক। কিন্তু এই অভিযোগটার জন্য আমার যে সারা জীবন বা যাবজ্জীবন হবে বা ফাঁসি হবে, সেটা তো কোনো মানে নেই। আমি একদিন ঠিকই বেরিয়ে আসবো, তাই শুধু শুধু অন্যের কাছে মাথা নত করতে হবে না। আবির, শালুক কি ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে তুমি এখানে অনুমানও করতে পারছো না। শালুক আমাদের বাড়িতে এসেছিল, হাতে পায়ে ধরে অনেক চেষ্টা করেছিল যাতে মিমি মেনে যাক, কিন্তু আমি তো মিমিকে চিনি, সে তো সহজে গলে যাওয়ার মানুষই নয়। এরা হচ্ছে প্রতিশোধ পরায়ণ, এদের নিজের বলে কেউ নেই। আমি দিনে দিনে যা আমার মেয়েকে চিনেছি, আমার আগের মিমি যাকে আমি চিনতাম তার সাথে মেলাতেও পাচ্ছি না। আপনি শুনলে বিশ্বাস করবেন না অফিসার, আমার মেয়ে যে কত কিছু ঘটিয়েছে, ও কিন্তু কোনোদিনই আবিরকে ভালোবাসেনি। এবং পরে যাই সেটেলমেন্ট হোক না কেন, আমার ধারণা ও কোনোদিনই আবিরের সাথে ঘর বাঁধতে পারবে না। ও শুধু নিজের ইগো ট্রিপে আছে, হিংসায়, যাতে শালুক সুখে শান্তিতে ঘর না করতে পারে, ও সেই প্রয়াসই করে চলেছে। দেখুন, আমরা তো আর মন বিশেষজ্ঞ নই, আর সবার মন বিশ্লেষণ করে চলার কথাও না আমাদের। আমরা এই আইনের দিকটা দেখি। একজন মানুষ অপরাধ করেছে, তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে, তাই আমরা তদন্ত করেছি, আর সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। দ্যাটস ইট। দেখুন, অভিযোগ প্রমাণের ভিত্তিতে আমরা যা যা করার তাই করেছি, আর প্রমাণ হয়েছে বলেই আমরা অপরাধীকে ধরে এনেছি। এবার নিয়ম অনুযায়ী যা যা করার তাই করব। এরপর আপনার মেয়ের মনে কি আছে না আছে
এসব আমার দেখার বিষয় না। আচ্ছা, নমস্কার। ঠিক আছে অফিসার, আপনি যখন ডিসাইড করে নিয়েছেন যে আপনি আইনের পথে চলবেন, তাই হোক। আমিও দেখি আমি কি করতে পারি নিজের জামাইয়ের জন্য। আবির, চিন্তা করো না, আমি ফিরে আসছি। দেখো, আমি তো আমার দিক থেকে যত রকম ভাবে সম্ভব চেষ্টা করলাম, কিন্তু ওরা অনড় হয়ে আছে, কোনো কথাই শুনতে চাইছে না। তুমি এভাবে কান্নাকাটি করো না, কেসটা কোর্টে যাক, তারপর যা হয় হবে। বিচারটা শুরু হতে দাও। একজন ভালো লয়ার দিলে অন্তত এইটুকু আশা করা যায় যে ওরা হয়তো আবিরকে নির্দোষ প্রমাণ করতেও পারে। তুমি আমার কথায় বিশ্বাস করলে না মা? আমি তো তোমাকে বলেছি তোমার ছেলের কিচ্ছু হবে না। কি করে জানবো বলতো? ওরা ওকে টর্চার করছে না, গায়ে হাত তুলছে না, কি করে জানবো? শুনেছি তো ওখানে কত কিছু হয়। আমার স্বামী কি চোর ডাকাত গুন্ডা জোর গায়ে হাত দেবে? আর মা, যদি যদি এরকম কোনো ঘটনা ঘটেও, তোমার কি মনে হয় আমি ওদের ছেড়ে দেব? শুধু শুধুই একটা ঝামেলায় জড়িয়ে গেল ছেলেটা, শুধু শুধু। শুধু শুধু নয় বাবা, আমার তো এখন মনে হয় আমাদের বাড়িতে বেড়াতে যাওয়াটাই ওর জীবনের সব থেকে বড় অভিশাপ ছিল। তুই আবার আমাকে এখন কথা শোনাবি নাকি? এই যে কথাগুলো বলছিস। কথা শোনাবো? কেন মা, কথা শোনানোর তো কিছু নেই। সত্যি তো, ও যদি আমাদের বাড়িতে না যেত তাহলে আমার সঙ্গে ওর বিয়েটাই কোনোদিনও হতো না। আর আমার সঙ্গে যদি ওর বিয়েটাই না হতো তাহলে তাহলে ওর জীবনে এত জটিলতাই তৈরি হতো না মা। হ্যাঁ, তাহলে ঐশ্বর্য আসতো। তোর কি ধারণা আবির ঐশ্বর্যের সঙ্গে খুব ভালো করে সংসার করতে পারতো? ঐশ্বর্য ওর সঙ্গে সংসার করতো না? না, ও যা করছে জেদের বশে করছে। ও তো তোকে তাড়াবার জন্য সব করছে। থরিও আবিরকে ভালোবেসে আবিরের সঙ্গে থাকতে চায় বলে সব করছে। আর এই কথাটাই আমি অফিসারদের বোঝাতে চেয়েছিলাম। ওরা তো কোনো কথাই শুনবে না। এমনকি ডাক্তারবাবু পর্যন্ত দেখা করেছেন, দেখা করে কথাও বলেছেন, কিন্তু ওরা ওদের নিয়ম থেকে সরবে না। ও তো তোকে তাড়াবার জন্য সব করছে। থরিও আবিরকে ভালোবেসে আবিরের সঙ্গে থাকতে চায় বলে সব করছে। আর এই কথাটাই আমি অফিসারদের বোঝাতে চেয়েছিলাম। ওরা তো কোনো কথাই শুনবে না। এমনকি ডাক্তারবাবু পর্যন্ত দেখা করেছেন, দেখা করে কথাও বলেছেন, কিন্তু ওরা ওদের নিয়ম থেকে সরবে না। তার মানে আমার ছেলেটার জেল হবেই, তাই তো? সেটা জানি না। কেসটা যখন কোর্টে উঠবে, বিচার টিচার হবে, তখন বোঝা যাবে। আর ওই মেয়েটা শুনলাম যার জন্য আমার ছেলের চোখটা নষ্ট হয়ে গেছে, ওর কিছু হবে না, কিচ্ছু হবে না ওর। এই কথাটা তুমি আজ এখন বলছো কমলিনী? যখন আমরা বলার চেষ্টা করেছি তুমি মার মুখী ছিলে। এমনকি তুমি তোমার স্বামীর সঙ্গেও দূরত্ব তৈরি করেছো ওই মেয়েটাকে প্যাম্পার করবে বলে। ভুল করেছি, আমি ভুল করেছি বলেই তো সেই ভুলের শাস্তি পাচ্ছি, বলো? আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল করে, সেই জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ, খোটা দিচ্ছ এখন আমায়। কেঁদো না মা, কেঁদো না তুমি। এখন এখন আমাদের কাঁদার সময় নয় মা।
আমাদের সবাইকে মনে জোর রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এখন কি কান্নাকাটির সময় তুমি বলো? তুমি তুমি কাঁদলে ওর ভালো হবে না মা, তুমি কেঁদো না। না কেঁদে পারছি না রে মা, পারছি না। আমার ছেলেটা এখন কোথায় রয়েছে, সবাই কিরকম ব্যবহার করছে, কি খেতে দিচ্ছে, পারছি না আমি আর ভাবতে। আজ আমি ওর জন্য খাবার নিয়ে যাব। লকআপে কি খাবার টাবার অ্যালাউ করবে না? আমি খাবারটা নিয়ে তো যাই, স্যারেদের বুঝিয়ে বললে যদি খাবারটা খেতে দেয়। ও তো বাইরের খাবার একদম খেতে পারে না বাবা, অসুস্থ হয়ে পড়বে তো খাবার না খেলে। তো তুই কার সঙ্গে যাবি? আমি গিয়ে দিয়ে আসবো? না না বাবা, তুমি তো সকালে একবার গেছিলে, তোমায় আর যেতে হবে না। আমি ফুলদির সঙ্গে চলে যাব, ফুলদির সাথে আমার কথা হয়ে গেছে। আমি একটু ভালো মন্দ রান্না করে দেব। না মা, ভালো মন্দ রান্না করে দিলেই বরং অ্যালাউ করবে না ওরা। তার থেকে বরং বাড়িতে রোজ যা রান্না হয় তাই নিয়ে যাই। প্রথম দিন দেখি না, যদি অ্যালাউ করে তাহলে কালকে আমি ভালো কিছু বানিয়ে নিয়ে যাব। কতদিন থাকবে, কতদিন রাখবে ওকে ওরা, কতদিন গো? কালই তো ওকে কোর্টে প্রডিউস করবে, তারপর শালুক, দেখি এ কি রে? কেন বড় মামু? এ কি দিঘি, তুমি এমন সাদা শাড়ি পরেছো কেন? কেন বড় মামি, আমি তো বরাবরই সাদা পরতে ভালোবাসি। আর দেখো, জীবনও আমার জন্য সাদা রংটাই বেছে দিয়েছে, আমার তো সাদাই পরা উচিত। ফুলদি, তুমি তুমি সিঁদুর টুতুর সব কেন রে শালুক, তোর মনে হয়েছিল আমার এখনো সিঁদুর পরে থাকা উচিত? তোকে দেখতে বড় খারাপ লাগছে রে। না, সিঁদুর পরবি না ঠিক আছে, সিঁদুর পরার দরকার নেই। যে সম্পর্কটা আর কোনোদিন তৈরি হবে না, যে বিয়েটা শুধুমাত্র ভেঙে যাওয়ার অপেক্ষা, তার জন্য সিঁদুর পরার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, তুই এভাবে সাদা শাড়ি টাড়ি পরে আসিস না, আমি সহ্য করতে পারি না। জানো বড় মামু, এখন শুধুমাত্র সাদা পরলেই আমার শান্তি লাগে। মনে হয় যে আমার গায়ে যে পাহাড় প্রমাণ কাদা নোংরা লেগেছিল, সেগুলো আস্তে আস্তে সব সরে যাচ্ছে। তাই আমি সাদা পরেছি বড় মামু, তুমি প্লিজ আমাকে বারণ করো না। দেখো, আস্তে আস্তে তোমাদের চোখ সয়ে যাবে। এরকম সাদা পোশাকে দেখবো বলেই কি তোর বিয়েটা দিয়েছিলাম রে মা? তুমি তো আমার বিয়েটা দাওনি বড় মামু, আমি তো জোর করে বিয়েটা করেছিলাম তোমাদের মতের বাইরে গিয়ে। তুই কি তখন জানতিস যে এরকম একটা ঘটনা ঘটবে? এখন এভাবে নিজেকে দোষী করে রাখিস না মা, তাতে মনে আরো কষ্ট হবে। ভুলে যা, যা হয়েছে ভুলে যা। যা হয়েছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না বড় মামু। আর কি বলতো, আমি ভুলতে চাইও না। আমার মনে হয় যে আমি যদি সব ঘটনা মনে রাখতে পারি, তাহলে আমি আমার সারা জীবন অ্যালার্ট থাকবো, আর কোনোদিন কোনো ভুল ফাঁদে পা দেব না। কি হয়ে গেল সব আমাদের, বলতো দেখি কি হয়ে গেল? কি হয়েছে বড় মামি? কিচ্ছু তো হয়নি বড় মামি, আমি তো বেঁচে গেলাম। আমি
তো ফ্রি হয়ে গেলাম। ওরম একটা নোংরা ছেলের হাত থেকে আমি সারা জীবনের মতো পরিত্রাণ পেলাম। আমি একজন ক্রিমিনালকে ধরিয়ে দিলাম বড় মামি। এর থেকে বড় আর কি হতে পারে? দেখো, সব কাজেরই তো একটা ভালো দিক মন্দ দিক আছে। হ্যাঁ, মন্দ দিক এটা যে আমার বিয়েটা টিকলো না। আমি ওরম একটা বাজে ছেলের পাল্লায় পড়লাম, কিন্তু দেখো ভালো দিকও তো আছে। ভালো দিক এটা যে যাকে কেউ ধরতে পারছিল না তাকে আমি ধরিয়ে দিলাম। তার মুখোশটা আমি সবার সামনে খুলে দিতে পারলাম। আর তাও তুমি বলবে কি হয়ে গেল? হ্যাঁ, আবিরকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওটা তো একটা দুর্ঘটনা বড় মামি। দেখো, একদিন তো আবির এইসব পেরিয়ে বাড়ি ফিরে আসবে। তখন তো ঐশ্বর্যর কোনো ক্ষমতা থাকবে না ওকে নতুন করে অ্যাটাক করার, নতুন করে দোষী বানানোর। সেদিনের কথাটা ভাবো বড় মামি। সেদিনের কথাটা ভেবে তুমি আজকের দিনে নিজের মনটাকে শান্ত করতে পারছো না? বলো প্লিজ বড় মামি, কেঁদো না বড় মামি। লক্ষ্মী বড় মামি আমার, প্লিজ কেঁদো না। পারছি না, পারছি না রে মা, আমি পারছি না। তুই বল ওর কি এসব প্রাপ্য ছিল? বল, ওর জীবনটা কোথায় পৌঁছানোর কথা ছিল, কোথায় গিয়ে পড়লো? অ্যাক্সিডেন্ট, মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর জীবনটা যেখানে পৌঁছানোর কথা ঠিক সেখানেই পৌঁছবে মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই তোমায় ছুঁয়ে আমি বলছি, তোমার এত দুঃখ, এত কষ্ট, এত চোখের জল, একদিন এসব কিচ্ছু থাকবে না মা। ওর জন্য একদিন তোমার গর্ববোধ হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নেই মা। তুমি দেখো, আমি আমার কথা ঠিক রাখবো। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি মা, অনেক কিছু। আমাকেও তো কিছু দিতে হবে, এটাই আমার প্রতিদান মা। তোমার ছেলের যেখানে যাওয়ার কথা, আমি হাত ধরে ওকে সেখানে নিয়ে যাব। তুমি দেখো মা, তখন আর এসব কথা কারোর মনে থাকবে না, কেউ মনে রাখবে না মা, কেউ না। স্যার নমস্কার। হ্যাঁ বলুন। আমি আবির বসুর দিদি, আমার নাম দিঘি সেনগুপ্ত, আমি একটা কলেজে পড়াই। আমরা একটু আবিরের সঙ্গে দেখা করতে পারি কি? এখন তো দেখা করা যাবে না, কারণ আমরা ওকে আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে প্রডিউস করব। আমিও স্ত্রী, আমার নাম শালুক বসু। আমি ওর জন্য একটু খাবার এনেছি স্যার। ও আপনি সেই? ঠিক বুঝলাম না স্যার। না মানে উনিই তো সেই প্রথম স্ত্রী। ছেলেটা তো অল্প বয়সে যথেষ্ট পাকামো করে ফেলেছে। আপনি তো ওর প্রথম স্ত্রী, যার কথা গোপন করে ও ঐশ্বর্যকে বিয়ে করেছে। দেখুন স্যার, এ ব্যাপারে আমরা একরকম কথা বলবো আর আপনি একরকম কথা বলবেন। আপনি তো আমাদের কথাটা বিশ্বাস করবেন না, তা না হলে সেদিন আমাদের বাড়িতে যে যে কথাগুলো হয়েছিল সেগুলো আপনি অ্যাকসেপ্ট করে নিতেন। কিন্তু সেগুলো যখন অ্যাকসেপ্ট করেননি, তখন ধরে নিতে হবে যে আমাদের কথা আপনি শুনবেন না। আপনার যেটা মনে হবে আপনি সেটাই বিশ্বাস করবেন। আপনি তো ওকে কোর্টে প্রডিউস করছেন, কেস হোক, কেস চলুক, কোর্টই ডিসিশন করে দেবে যে আবির সত্যি কতটা দোষী ছিল। আমাদের আইনের ওপর যথেষ্ট ভরসা আছে স্যার, আর সত্যির ওপরেও ভরসা আছে। বুঝলাম, কিন্তু আমরা তো খাবার দেওয়ার পারমিশন দিতে পারবো না। স্যার আমি নিজে রান্না করে এনেছি স্যার। আবার কবে ওকে খাওয়াতে পারবো তো জানি না, শুধু আজকের দিনটা স্যার।
আসলে আসলে ও বাইরের খাবার একদম খেতে পারে না স্যার। কিন্তু এবার তো জেলের ভাতই খেতে হবে যা মনে হচ্ছে। সেটা তো আপনি ডিসাইড করে দিতে পারেন না যে ও জেলের ভাত খাবে না বাড়ির ভাত খাবে। এমনও তো হতে পারে যে ওর নামে অভিযোগ এনেছে তাকেই জেলের ভাত খেতে হলো। কোনোটাই কি আপনি গ্যারান্টি করতে পারবেন স্যার? শুধু সন্দেহের বেসিসে তো আর কাউকে সাজা দেওয়া যায় না। আপনি তো বেশ চ্যাটাং চ্যাটাং করে কথা বলছেন দেখছি। সত্যি কথা বলছি তাই আপনার চ্যাটাং চ্যাটাং মনে হচ্ছে, কিন্তু কথাগুলো তো সত্যি। আর আপনি যে সেটা অ্যাকসেপ্ট করছেন না তাও তো না। স্যার স্যার আমরা আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, যা হওয়ার তা তো হয়েছে। ওকে শুধু একবার চোখের দেখা দেখতে দিন স্যার, আর শুধু দুপুরবেলার খাবারটা একটু খাওয়াতে দিন। আর আর কিছু চাই না স্যার আপনার কাছে। আরে না না, ওসব খাবার টাবার দেওয়া যাবে না। আর তাছাড়া আমাদের 15 মিনিটের মধ্যেই ওকে নিয়ে বেরোতে হবে। তবু 15 মিনিট তো সময় আছে হাতে, আমাদের 5 মিনিটই তো লাগবে। আমার বাড়ি থেকে রান্না করে আনা খাবারটুকু ওকে কেন খেতে দিচ্ছেন না স্যার? এই খাবারটুকু ওকে খেতে দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা তো সেই ওকে কোর্টে নিয়েই যাচ্ছেন। আপনারা তো আমাদের কথা বিশ্বাস করেননি স্যার, ওকে তো ছেড়ে দেননি। তাহলে তাহলে আমি বাড়ি থেকে যে খাবারটুকু নিয়ে এসেছি সেটুকু কেন ওকে খেতে দিচ্ছেন না স্যার? আপনার কাছে তো এইটুকুই অনুমতি চাইছি।